স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুশ। দর্শক, জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কৃষিপণ্য কর ছাড়, কৃষি পণ্যে কর ছাড়। সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 7টি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করার প্রস্তাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুতপক্ষে সমস্ত খাদ্যপণ্য যেগুলো আমাদের নিম্ন শ্রেণীর, মধ্যম শ্রেণীর জন্য দৈনন্দিন জীবনে তাদের জীবনযাত্রার মানের উপর চাপ সৃষ্টি করে, এইগুলো সবগুলো কমিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। এগুলো তো সরকার অনেক ট্যাক্স হারাবে, কিন্তু আমরা তো জনগণের নির্বাচিত সরকার। আমরা এমনিতেই দেশে মূল্যস্ফীতি চলছে, তার মধ্যে তাদের উপর প্রেশার সৃষ্টি যাতে না হয়, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত বাজেটের ব্যাপারে। বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাবিশ্বাস উঠেছিল, তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ আশা করি জনজীবনে স্বস্তি আনবে। সাধারণ জনগণকে স্বস্তি প্রদানের জন্য অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উৎসে কর হ্রাস করার প্রস্তাব করা হয়েছে তা এই মহান সংসদের নিকট উত্থাপন করছি মাননীয় স্পিকার। চট্টগ্রাম চেম্বার অব কমার্সে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। বাজেট নিয়ে কথা বলতে অতিথি নিয়ে যুক্ত হচ্ছেন তিনি। সরাসরি চলে যাচ্ছে জয়ের কাছে। জয়। ধন্যবাদ অঙ্কুর আপনাকে। একটু আগে যে বাজেট ঘোষণা হয়েছে সেই ঘোষণা নিয়ে কিন্তু চট্টগ্রাম চেম্বারের সিনিয়র যারা দায়িত্বে আছেন তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন, এমনকি সাবেক যারা দায়িত্বে ছিলেন ব্যবসায়ী, চট্টগ্রামের ব্যবসায়ী, যেহেতু বন্দর কেন্দ্রিক ব্যবসা চট্টগ্রাম দিয়ে শুরু, তো তারাও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন। আমার পাশে আছেন আমির হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি। আমি আপনাকে স্বাগত জানিয়ে একটু জানতে চাচ্ছি যে এবার কিন্তু সবচেয়ে বড় আকারের বাজেট ঘোষণা হয়েছে, তো কি মনে করেন আসলে চট্টগ্রাম সহ সারা দেশকে কেমন গুরুত্ব দিয়ে বাজেটটি হয়েছে বলে মনে করছেন? প্রথমত আমি বলতে চাই, এখানে এই বাজেটে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এই শ্রেণীকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, এটা আমি মনে করি সারা দেশের জনগণের জন্য এটা একটা বিরাট কার্যক্রম বলে মনে করছি আমি। কারণ এতে করে এছাড়া তরুণ এবং নারী উদ্যোক্তাদের কথা বলা হচ্ছে এখানে। এছাড়া এই বাজেটে প্রথম সবচেয়ে বেশি শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে। তো এতে করে আমার মনে হয় যে শিক্ষার মানটা আরো উন্নয়ন হবে এবং অনেক ছাত্রছাত্রী এখানে হবে। এছাড়া সবচেয়ে যেটা আমাদের একটা দাবি ছিল যে ঢাকা চট্টগ্রাম লাইনে যেটা আপনার ভৈরব, নরসিংদী, টঙ্গী হয়ে ঘুরে আসতো, সেটা বাদ দিয়ে কুমিল্লা থেকে সরাসরি নারায়ণগঞ্জ হয়ে ঢাকা যাওয়ার যে প্রস্তাবটা, সেটা এবার বাজেটে আমরা দেখতে পাচ্ছি। এবং এতে করে 80 কিলোমিটার একটা নতুন রেল লাইন হবে এখানে। তো এই রেল লাইন হলে প্রায় 3.5 ঘন্টায় ঢাকা চট্টগ্রাম আসা অথবা যাওয়া হবে। এতে করে অনেক সময় বেঁচে যাবে। আর বন্দরের
যে উন্নয়নের কথা বলা হয়েছে এবং কাস্টমসের অনেক কিছু সহজীকরণ করা হচ্ছে। ট্যাক্স অনেক অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা ছিল কিছু বাদ দেওয়া হয়েছে, অনেক কমানো হয়েছে। এতে করে ব্যবসায়ীদের অংশ এবং শিল্প কাঁচামাল আমদানিতে যে এআইটি নেওয়া হতো আগে, তো 5% থেকে 4% করা হয়েছে এবং এটা আবার মূল ইয়ার সময় সমন্বিত করা হবে ট্যাক্স অ্যাসেসমেন্টের সময়, যেটা আগে কোনো সময় করা হয়নি। তো এতে করে আমার মনে হয় ব্যবসায়ীদের হচ্ছে, আর এটা তো প্রথমেই আমরা তো পুরোটা এখনো ভালো করে হয়নি, আমরা হয়তো দেখে ভালো করে আবার কালকে চট্টগ্রাম চেম্বার পক্ষ থেকে একটা অনেক ধন্যবাদ। আমরা মশিউর আলম স্বপনের সাথে একটু কথা বলতে চাচ্ছি, চট্টগ্রাম চেম্বারের সহ সভাপতি। আমরা আপনার সাথে একটু জানতে চাচ্ছি যে বাজেট যেহেতু ঘোষণা হয়েছে, আপনাদের যে প্রস্তাবনা চেম্বারের কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে মনে করছেন? দেখুন, 55 বছরের ইতিহাসে এই প্রথম এই বাজেট আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, আমাদের এই চেম্বারের যিনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন উনি দিয়েছেন, এতেই আমরা গর্বিত। এবং চট্টগ্রামের এই সন্তান অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার কৃষি, শিল্প, শিক্ষা সব জায়গায় কিন্তু উনি সুযোগ সুবিধা নিয়ে চিন্তা করেছেন এবং বাজেটে বলেছেন। ঢাকা চট্টগ্রামের মতো আকাশপথে তৃতীয় হাব হিসেবে সিলেটকে অন্তর্ভুক্ত করেছেন। নৌপরিবহনে যেগুলি আপনার পণ্য পরিবহন করা হয় তাকে আরও সহজই করার জন্য এবং সহজ করার জন্য এই ঢাকা চট্টগ্রামের সাথে সিলেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের সাবেক চেম্বারের সভাপতি, আমাদের অভিভাবক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী আমার পূর্বেই আপনাকে চট্টগ্রাম এবং ঢাকার রেলপথ সহ বিভিন্ন পথ নিয়ে যেভাবে উনি ডিসকাশন করেছেন, এবং আগামীকালকে হয়তো আমরা আরও এগুলি ভালোভাবে জেনে বুঝে আমরা আমাদের প্রতিক্রিয়া দিব। আমরা অনেক খুশি এই বাজেট নিয়ে। আমির হুমায়ুন চৌধুরীর সাথে আরেকবার একটু একেবারে সংক্ষেপে আমরা একটু জানতে চাচ্ছি, বড় আকারের বাজেট বাস্তবায়নটা বড় চ্যালেঞ্জ হবে কিনা? এটা এখন কর আদায়টা হলো সবচেয়ে এখানে বড় বিষয়। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কর আদায়ের জন্য এটা নেটওয়ার্কটা বিস্তৃত করা হয়েছে এবং এই বিস্তৃত নেটওয়ার্ক থেকে যদি কর আদায়টা সম্ভব হয় তাহলে আমার মনে হয় এটা এই বাস্তবায়নটা সম্ভব হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ দুজনকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীর সাথে, একই সাথে আমার পাশে আছেন মশিউর আলম স্বপনের সাথে। আমরা কথা বলছি চেম্বারের যে প্রস্তাবনা, তো প্রস্তাবনার অনেকটা কিন্তু বাস্তবায়ন হয়েছে, তবে বড় আকারের বাজেট যেন বাস্তবায়ন হয় সেই আশায় কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ কিন্তু চাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। এবার বাজেট নিয়ে কথা বলতে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আকরাম হোসেন। অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক ডিন ও অর্থনীতিবিদ প্রফেসর নজরুল কদির। আমরা এখন সরাসরি চলে যাব আকরামের কাছে। ধন্যবাদ অঙ্কুর। আমরা আমার সাথে আছেন প্রফেসর নজরুল কদির। আজকে একটু আমরা জানার চেষ্টা করব, একটু বলবেন আজকের বাজেটটি আপনি কিভাবে দেখছেন এবং আসলে এটি জনবান্ধব হয়েছে কিনা। ধন্যবাদ নিউজ 24-কে। আসলে আমি প্রথমে মাননীয় অর্থমন্ত্রী সহ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে আমি ধন্যবাদ দিই এই কারণে, এত কম সময়ের মধ্যে একটা বাজেট ওনারা উপস্থাপন করেছেন। আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করে আমি দেখলাম বাজেটটা অনেকটা জনবান্ধব। যা আমাদের প্রত্যাশা ছিল এত স্বল্প সময়ের মধ্যে, সেটা কীভাবে সম্ভব হয়েছে আসলে এটা আমার কাছে একটা অবাক করা বিষয়। এই বাজেটে আপনারা দেখবেন 10টা অগ্রাধিকার খাতকে চিহ্নিত করা হয়েছে। সেখানে শিক্ষা, কৃষি, সামাজিক সুরক্ষা এবং এআই সব কিছুকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি বেশি করে। এবং আপনারা দেখবেন এই প্রথম একজন শিক্ষক হিসেবে বলতে চাই যে এখানে ইন্ডাস্ট্রি এবং একাডেমি যে কোলাবোরেশনের কথা সেটাও এই বাজেটে এসেছে। এবং এই বাজেটে আমাদের শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপের কথাও এসেছে, আমাদের শিক্ষকদের ইনোভেশনের কথাও এসেছে, শিক্ষা এবং সৃজনশীল ইকোনমি অর্থাৎ ক্রিয়েটিভ যে ইকোনমি সেটা এই বাজেটের প্রথম আনা হয়েছে। সেটা অবশ্যই ধন্যবাদের দাবি রাখে। এবং আমি মনে করি এই বাজেট যেভাবে দেওয়া হয়েছে বা বিভিন্ন খাতে যেভাবে বরাদ্দ দেওয়া হয়েছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যেভাবে বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এবং ধাপে ধাপে সেগুলোকে বাস্তবায়ন করা হবে বলা হয়েছে, এবং শিক্ষা খাতে বরাদ্দ, কৃষি খাতে বরাদ্দ, স্বাস্থ্য খাতে বরাদ্দ, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ এবং এআই
বাংলাদেশে এর ইন্ট্রোডাকশনের জন্য এবং শিক্ষাক্ষেত্রে এর ইন্ট্রোডাকশনের জন্য যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছেন মাননীয় অর্থমন্ত্রী সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমি মনে করি সরকার যদি সদিচ্ছা থাকে এবং এই বাজেট বিরাট আকারের বাজেট 9 কোটি 38 লক্ষ টাকার যে 1000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট আসলে বাস্তবায়ন চারটেখানি কথা নয়, এটা অনেকটা কষ্টসাধ্য, অনেকটা চ্যালেঞ্জের। বাট সেই চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি সামর্থ্য আমি মনে করি বর্তমান নির্বাচিত সরকারের আছে। যে সরকারের ওইখান থেকে ইচ্ছা থাকে, আগ্রহ থাকে এবং যদি গুড গভর্নেন্স চালু থাকে এবং যে দুর্নীতি মুক্তিকর সমাজ ব্যবস্থা করতে পারে, ব্যাংক ব্যবস্থা যদি উন্নত করতে পারে এবং যদি কর্মসংস্থানের সৃষ্টি হয়, যেটা সরকার ঘোষণা করেছে 1 কোটি কর্মসংস্থানের কথা, সেটি হয় এবং সামাজিক সুরক্ষার যে কাজগুলি, যে কর্মসূচিগুলি হাতে নেওয়া হয়েছে, আমার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এলপিজি কার্ড এবং স্বাস্থ্য কার্ড যেগুলো বলা হচ্ছে, আমি মনে করি যদি সদিচ্ছা থাকে এবং সবাই যদি সেটাকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমি মনে করি এই বাজেট জনবান্ধব হবে। এই বাজেট আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মেয়েদের জন্য অনার্স পর্যন্ত ফ্রি শিক্ষা কথা বলা হচ্ছে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা তো আপনারা জানেন যে মেয়েরা আমাদের এখানে অনেকেই এখন শিক্ষা থেকে অনেক পিছিয়ে থাকে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা অনেক সময় প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করে তারা ঝরে পড়ে, তারা পরিবার থেকে সে উচ্চশিক্ষা করার জন্য সুযোগ পায় না। যখন এটাকে অবৈতনিক করা হলো, স্বাভাবিকভাবে আমাদের দেশে গরিব জনগোষ্ঠী, দরিদ্র পিতামাতা তাদের সন্তানকে এখন আর সেই লেখাপড়া থেকে নিয়ে আসবে না, তাদেরকে উচ্চশিক্ষা করার সুযোগ দিবেন। সরকারের এই সাহসী উদ্যোগগুলো আমি মনে করি সমাজের সব ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা রাখবে। এই নারীগুলো উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম প্রফেসর নসরুল কদিরের সাথে। তিনি বলছিলেন আসলে বাজেট কিভাবে বাস্তবায়ন করা হবে, কিভাবে সমাজে সেই বাজেটের ইম্প্যাক্ট পড়বে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমরা এখন যাবো স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী অঙ্কুর, আপনি জানাবেন সেখানকার। আকরাম, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।